সকল বোর্ড 2026 অল্প কিছুদিন হলো তোমাদের যে আইসিটি পরীক্ষা হলো, সেই পরীক্ষায় আসা চতুর্থ চ্যাপ্টার থেকে এই প্রবলেমটা আজকে সমাধান করার চেষ্টা করব। একজন স্টুডেন্টের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা করতেছি। তোমাদেরও যদি কোনো টপিকে প্রবলেম থাকে বা কোনো বোর্ড কোয়েশ্চেন প্রবলেম থাকে, তাহলে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারো, ইনশাল্লাহ আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে উদ্দীপকে বলা হয়েছে কি, জনাব রহিম HTML ও CSS ব্যবহার করে তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করেন। তিনি তার কম্পিউটারের পেজগুলো ডিজাইন করেন। প্রতিষ্ঠান প্রধানকে ব্রাউজার ফলাফল দেখালেন। প্রতিষ্ঠান প্রধানকে ব্রাউজারে কি দেখাইলেন? ফলাফল দেখালেন। প্রতিষ্ঠান প্রধান নিজ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে সাইটটি দেখতে চাইলে রহিম জানালেন এখনোই অন্য কোনো ডিভাইস ব্যবহার করে সাইটটি দেখা সম্ভব না। এটা আমাদের দৃশ্যকল্প 1, আমরা এটা পড়লাম। দৃশ্যকল্প 2 কি বলছে? আমাদের একটা টেবিল দিয়ে দিছে, টেবিলটা সমাধান করতে হবে মনে হয়। দেখো হাইপার টেক্সট কি, তোমাদের যে এনসিটিভি বইটা আছে না, এই যে এই বইটা দেখো, তোমাদের যে এই বইটা, এই বইয়ের যে HTML এর যে টপিকগুলো আছে, প্রথম পেজেই দেখবে হাইপার টেক্সট সম্পর্কে লেখা। তো এই বইয়ের প্রথম পেজে হাইপার টেক্সটের যে সংজ্ঞাটা দেওয়া, ইন্টারনেটে ব্যবহৃত লিখিত তথ্যকেই হাইপার টেক্সট বলা হয়। এইটাই বইয়ের ভিতরে লেখা, বাট এই সংজ্ঞার সাথে আমি স্যাটিসফাই না। আমি আমার মতন করে একটা সংজ্ঞা দিছি। দেখো হাইপার টেক্সট হলো ইন্টারনেটে ব্যবহৃত এমন এক ধরনের লিঙ্কযুক্ত ডিজিটাল টেক্সট যা অন্য কোনো ওয়েব পেজ বা ডকুমেন্টের সাথে সরাসরি লিঙ্ক করা থাকে। এইভাবে দিবা, এটা খুবই ভালো, বুঝছো? এইটা তোমাদের বইয়ে আছে, এইটা দিলে হবে কিনা আমার জানা নাই, বাট এইভাবে দিলে 100% হবে। তারপরে দেখো ডাইনামিক ওয়েবসাইটে ব্যবহারকারী ও ওয়েবসাইটের মধ্যে দ্বিমুখী যোগাযোগ তৈরি হয়, ব্যাখ্যা করো। ডাইনামিক ওয়েবসাইট, আমরা কিন্তু জানি ওয়েবসাইট দুই প্রকার, একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হলো ডাইনামিক ওয়েবসাইট। এখন স্ট্যাটিক ওয়েবসাইট কি জিনিস? স্ট্যাটিক ওয়েবসাইট হলো যে ওয়েবসাইটের তথ্যগুলো পরিবর্তন করা যায় না, কোড পরিবর্তন করতে হয়। আর ডাইনামিক কি, সব সময় তথ্য পরিবর্তন করা যায়, তোমার মন মতো কোনো তুমি কি তথ্য দিতে পারো, সেই অনুপাতে তোমাকে আউটপুট দেয়। তো এইটাই তোমাকে একটু ব্যাখ্যা করে বলতে হবে। কিভাবে বলবা? দেখো ডাইনামিক ওয়েবসাইটে ব্যবহারকারী কোনো তথ্য বা অনুরোধ পাঠালে ওয়েবসাইট তা গ্রহণ করে এবং ডেটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে প্রক্রিয়াকরণ করে ফলাফল আউটপুট প্রদর্শন করে, বুঝছো? তো ব্যবহারকারীর কাছে পাঠায়, ফলে ব্যবহারকারী ইনপুট দেয় এবং ওয়েবসাইট আউটপুট প্রদান করে। এভাবেই ব্যবহারকারী ওয়েবসাইটে দ্বিমুখী একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়। তো এটা সম্ভব কিভাবে, নিচে একটু বলে দিবা। এই দ্বিমুখী যোগাযোগ সার্ভার সাইড স্ক্রিপ্ট ভাষা যেমন PHP, JSP, পাইথন এগুলা দিয়েই কিন্তু ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয়। এগুলা ছাড়া কিন্তু এই দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা তৈরি করা সম্ভব না। এই ভাষা এবং ডেটাবেজের মাধ্যমে কি সম্ভব হয়, ফলে ব্যবহারকারী চাহিদা অনুযায়ী ওয়েবসাইট তথ্য পরিবর্তন হয় এবং ব্যবহারকারী সহজে ওয়েবসাইট ভিজিট করতে পারে, বুঝছো? এইভাবে একটু গুছাই লিখবা, 2-3 বার পড়লে তোমার এটা মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে কি দেখো, তারপরে আমাদের কি বলছে? তারপরে আমাদের বলছে উদ্দীপকে দৃশ্যকল্প 2 এর টেবিলটি ওয়েব পেজে প্রদর্শন করার জন্য প্রয়োজনীয় HTML কোড লেখো। তাহলে আমরা এটা কোড করব। দেখো টেবিল তুমি কিভাবে করবা, দেখো এই টেবিলের দিকে লক্ষ্য করো। এই টেবিল দেখে আমরা বুঝতেছি এখানে কিন্তু কলস্প্যান রোস্প্যান অ্যাট্রিবিউটের ব্যবহার আছে। মানে কি, ঘর মোছা হয়েছে কি ঘর একসাথে করা হয়েছে, সেই জন্য আমরা কলস্প্যান এবং রোস্প্যান অ্যাট্রিবিউট দুটা ব্যবহার করব। আরেকটা জিনিস আছে, দেখো এখানে কিন্তু ইমেজ আছে, logo.jpg, এটা কিন্তু একটা ইমেজ। তো আমরা ইমেজ ট্যাগেরও এখানে ব্যবহার করতে হবে আমাদেরকে। তাহলে দেখো টেবিলের ভিতরে তুমি যখন টেবিল শুরু করবে তখন তোমাকে কি করতে হবে? HTML এর জন্য ডক টাইপ লিখতে হবে, DOCTYPE, ডক টাইপ HTML। তোমরা সবাই কিন্তু ডক টাইপ HTML লিখে HTML শুরু করবা, কারণ এই ডক টাইপ HTML লিখলে বুঝে ব্রাউজার বুঝতে পারে এটা HTML5 ভার্সনে লেখা হইতেছে। তোমার এনসিটিভি বইয়ে কিন্তু প্রত্যেকটা যে সকল উদাহরণ দেওয়া আছে সবগুলো উদাহরণে কিন্তু ডক টাইপ দেওয়া আছে। সো এটা দিবা। অনেক স্যাররা চাইলে কিন্তু নাম্বার কাটতে পারে, এখন কাটে না কিন্তু কাইটা দিতে পারে। একটা লাইন তুমি কি মুখস্থ করবা, একটা লাইন তুমি মনে রাখবা, তাহলে কি তোমার কোনো রিস্ক থাকবে না। তাহলে ডক টাইপ HTML, তারপরে তুমি কি করবা? HTML, তারপরে বডি, তারপরে টেবিল বর্ডার। যেহেতু একটা টেবিল সেজন্য আমরা টেবিল ট্যাগ নিব, বর্ডারও দিতে হবে। টেবিল বর্ডার কত? 1। টেবিল বর্ডার 1 দেওয়ার পরে দেখো এই যে টেবিলটা দেখতেছো, আমরা একটা জিনিস ভুল করি। আমরা কি ভুল করি? আমরা নর্মালি টেবিল লিখলে বর্ডার দিয়ে শুরু করে দিই। এখন তুমি যদি বর্ডার দিয়ে শুরু করে দাও, মানে বর্ডারের পরে তুমি ডাইরেক্ট টেবিলের কাজ শুরু করে দাও, তাহলে কিন্তু টেবিলের চতুর্দিকে এরকম একটা দাগ আসবে, বুঝছো? মানে টেবিলের চতুর্দিকে এরকম ডাবল দাগ আসবে, টেবিলের লাইনগুলো এরকম ডাবল দেখা যাবে, বুঝছো? তো এইটা রিমুভ করার জন্য তোমাকে সেল স্পেসিং 0 দিতে হবে। সেল স্পেসিং,
সেল স্পেসিং 0 দিতে হবে। যেটা যদি না দাও তাহলে কিন্তু ডাবল দাগ আসবে। একবার এরকম সমান করার জন্য তোমাকে সেল স্পেসিং 0 দিতে হবে। মানে কি বর্ডার আর এবং সেলগুলোর মাঝখানের ফাঁকা জায়গা একবারে 0 করে দিতে হবে, বুঝছো? এটা সবাই দিবা, এটার জন্য নাম্বার কাটে না, বাট কাটতে কতক্ষণ, এই দুইটা জিনিস সতর্কতার সহিত তোমরা ব্যবহার করবা, এটা আমার কি পরামর্শ তোমাদের কাছে। তাহলে দেখো ডক টাইপ HTML বডি টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 0। এখন কি করবা তুমি টিআর দিয়ে তুমি টেবিলের ভিতরে কাজ শুরু করে দিবা। তাহলে টেবিলের ভিতরে কি আছে আমাদের সর্বপ্রথম আমাদের টেবিলে আছে হলো দেখো এইচএসসি এক্সাম 2026। আমরা কি করব টিআর লিখবো, এখানে আমরা টিআর লিখবো, টিআর লিখি টিআর। এখন দেখো টিআর লিখলাম, এখন এইটা কি আমাদের টিডি হবে না টিএইচ হবে? স্যার যদি লেখা মোটা থাকে তাহলে টিএইচ হয়, বাট এখানে আমরা দেখে বুঝতেছি এইচএসসি যে ফান আইসিটি এগুলো নর্মাল লেখা আছে, মোটা নাই, সেজন্য আমরা কি টিএইচ ব্যবহার করব না, আমরা টিডি ব্যবহার করব। তাহলে আমরা এখানে লিখবো টিডি। এখন টিডি এখানে কিন্তু ঘর মুছা হয়েছে, বলো তো কি মুছা হয়েছে? কলাম মুছা হয়েছে না? দুইটা কলাম এদিক দিয়ে যাওয়ার কথা ছিল, দুইটা কলাম যদি এখানে থাকতো তাহলে এখানে ঘর কয়তো হইতো? একটা দুইটা তিনটা ঘর হইতো, বুঝছো? তিনটা ঘর হইতো। তাহলে কলাম মুছ হয়েছে, সেজন্য এখানে আমরা টিডির পাশে লিখবো কলস্পেন। কলস্পেন কয়টা ঘর একসাথে করা হয়েছে বলো? একটা দুইটা তিনটা, তাহলে কলস্পেনের ভ্যালু হবে কত? 3। কলস্পেন 3। এখন তুমি লিখবা কি এইচএসসি এক্সাম 2026। তাহলে লেখো এইচএসসি EXAM 26, বুঝছো? তাহলে তোমার ডেটা লেখা শেষ। এখন তুমি কি করবা টিডি ক্লোজ করে দিবা। ইজি, একবার ইজি কিন্তু। টিডি কলস্পেন 3 এইচএসসি এক্সাম 2026 টিডি ক্লোজ। এখন বলো এইখানে কি আর কোনো ডেটা আছে? এই লাইনে আর কোনো ডেটা নাই, সেই জন্য আমরা কি করব এই যে টিআরটা নিছিলাম সেই টিআরটা আমরা এখানে ক্লোজ করে দিব, বুঝছো? টিআর ক্লোজ করে দিলাম কারণ আমাদের এই পাশে আর কোনো ডেটা নাই। আবার আমরা নতুন টিআর নিব, নতুন টিআর নিলাম। এখন দেখো এই নতুন টিআরের প্রথম লাইন হলো এটা, বাট প্রথম লাইনে এখানে কারসাজি, মানে কি ঘর মুছা হয়েছে। তাহলে ঘর মুছা হয়েছে, কি মুছা হয়েছে? এটা একটা রো মুছা হয়েছে, শোয়ানো ঘর মুছা হয়েছে, তাহলে এখানে হবে রোস্পেন। তাহলে আমরা এখানে টিডি লিখবো, টিডি কি লিখবো আমরা? রোস্পেন 2। যেহেতু দুইটা ঘর একসাথে করা হয়েছে সেজন্য রোস্পেন 2। তুমি একবারে সহজভাবে মনে রাখবা, দাঁড়ায় থাকে যেগুলো সেটাকে বলা হয় কলাম, শোয়ানো তাকে বলা হয় রো। যদি কলাম মুছা হয় তাহলে কলস্পেন, যদি কলাম মুছা হয় তাহলে কি প্যান হবে স্যার? কলস্পেন। কলাম মুছা হইলে কলস্পেন, আর যদি রো মুছা হয় মানে শোয়ানো দাগ মুছা হয়, এটা মুছানো হয় তাহলে রোস্পেন। কলাম মুছা হলে কলস্পেন, রো মুছা হলে রোস্পেন। জাস্ট খালি এই দুইটা শব্দ তুমি মনে রাখবা সহজভাবে, অনেকে এটা প্যাচ লাগায়। তাহলে টিডি রোস্পেন 2 লেখা। এখন আমাদের যেহেতু একটা ইমেজ, তাহলে আমরা এখানে কি করব ইমেজ IMG, ইমেজ SRC সোর্স। আমাদের ইমেজের সোর্স কি, নাম কি? logo.jpg। তাহলে আমরা এখানে লিখবো logo.jpg। এখন দেখো 200x300 দেওয়া আছে, 200 আর 300 কি ওয়েট আর হাইট, দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে আমরা জানি কিন্তু প্রথমটা ওয়েট, তাহলে আমরা এখানে লিখবো ওয়েট কত? 200। আর হাইট কত স্যার? 300। তাহলে আমরা হাইটটাও পাশে লিখবো। তাহলে আমরা এখন হাইটটা লিখবো, হাইট কত? 300 আমরা লিখলাম। তারপর আমরা কি করলাম, এর যে ঢাকনাটা আছে সেটা লাগাই দিলাম। এখন দেখো ইমেজের ঢাকনাটা লাগাই দিলাম, ইমেজ SRC logo.jpg ওয়েট হাইট শেষ করলাম। আমাদের ইমেজ বসানো কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে টিডিটা নিছিলাম সেই টিডিটা ক্লোজ করে দিব। তাহলে আমরা এখানে টিডি ক্লোজ করে দিলাম, বুঝছো? টিডি ক্লোজ করে দিলাম। এখন দেখো আমাদের কাজ কি, এই লাইন থেকে কোথায় যাবে বলো তো? এইখানে যাবে, এই ঘর থেকে এখন এখানে যাবে, লগে যাবে। তাহলে আমরা কি করবো, এখানে টিডি, আবার টিডি নিব। এখন এখানে দেখো তো কি মুছা হয়েছে? কলাম মুছা হয়েছে। স্যার একটু আগে বলছিলাম কলাম মুছলে কি হবে? কলস্পেন। তাহলে আমরা এখানে লিখবো কলস্পেন কত হবে? 2। দুইটা ঘর একসাথে করা হয়েছে, কলস্পেন 2। এখন আমাদের এখানে কি আছে? লগের নিচে আছে বি, তাহলে LOG লগ। নিচে যাওয়ার জন্য কিন্তু আমরা ব্যবহার করি সাব, আর ওপরের জন্য সুব। সহজভাবে মনে রাখবা, ওপরে থাকে সুপারম্যান, তাহলে কি সুব। একটা মনে রাখলে কিন্তু আরেকটা অটোমেটিক মনে থাকে। সাব সুব মানে হইলো পাওয়ার উপরে, সাব মানে হইলো পাওয়ার নিচে। তাহলে লগের নিচে হইলো
বি আছে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? সাব, এস ইউ বি, সাব। ঠিক আছে, সাব। এখন বি লিখবো আমরা, বি লিখলাম, এস ইউ বি, সাব, ক্লোজ করে দিলাম। এখন দেখো এ কোথায় আছে? অনেকে কিন্তু ভাবছিলা পরীক্ষার হলে আমাকে এসে অনেকেই বলছে যে আমরা ভাবছিলাম বি এর উপরে আছে এ, এর উপরে আছে সি। তো এটা আমাদের অনেক কনফিউশনে ফেলাই দিছিল, বাট এটা কিন্তু খুবই ইজি একটা জিনিস। লগের পরে পাওয়ার আছে বি, আর এ কিন্তু নর্মাল লেখা, এর উপরে সি আছে। বুঝছো? বুঝছো? তাহলে লগ বি সাব ক্লোজ। এখন আমরা লিখবো নর্মাল টেক্সট এ, এ কিন্তু নর্মাল টেক্সট লগের মতো, এ লিখলাম। এবার এর উপরে আছে সি, সেজন্য আমরা কি করব? এস ইউ পি, সুপ, সি, এস ইউ পি, সুপ, ক্লোজ। বুঝাইতে পারছি? কাজ শেষ কিন্তু। লগ সাব বি নিচে নামাইলাম, এর উপরে সি আছে, এস সুপ সি, শেষ, উপরে চলে গেছে। বুঝছো? এখন যেহেতু আমাদের এই টিডির কাজ শেষ, সেজন্য আমরা কি করব? এই টিডিটা ক্লোজ করে দিব। তাহলে আমরা এই টিডিটা এখানে ক্লোজ করে দিব, টিডি ক্লোজ। তাহলে আমাদের এই টিয়ারের কাজও কিন্তু শেষ। এখন আমাদের সর্বশেষ আরেকটা টিয়ার আছে। এই টিয়ারের কাজ যেহেতু শেষ, সেজন্য আমরা এখানে এসে এই টিয়ারটাও ক্লোজ করে দিব। বুঝছো? এখন আমরা নতুন টিয়ারের কাজ করব। তাহলে আমরা যদি নতুন টিয়ারের কাজ করি, তাহলে আমাদের একটু জায়গা লাগবে। এটাকে একটু ছোট করে দিই। তাইলে এখানে লিখবো টি আর। এখন এই টিআরের ভিতরে কিন্তু কোনো কিছু মোছা হয় নাই, মানে টিডির ভিতরে কোনো কিছু মোছা নাই, সেই জন্য টিআর লিখে আমরা ডাইরেক্ট টিডি লিখবো। টিডির ভিতরে রোসপেন্স করসপেন কিছু হবে না। আইসিটি আছে, তাহলে আমরা এখানে আইসিটি লিখবো। তারপরে যেহেতু ইজ লেখা নিচে আছে, সেই জন্য আমরা বিআর দিব, বিআর। তারপরে লিখবো কি? ইজ, ইজ, তারপর আবার কি? বিআর, ফান। আইসিটি ইজ ফান। আসলে ফান বানাই দিছে এবার শিক্ষামন্ত্রী আইসিটি রে। আচ্ছা, আইসিটি ইজ ফান। দেখো আইসিটির নিচে আছে ইজ, সেজন্য আমরা বিআর দিছি। ইজের নিচে ফান আছে, সেজন্য আমরা আবার বিআর দিছি। তারপর আমরা এখন কি করব? টিডি ক্লোজ করব, টিডি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবার পরবর্তীতে আমরা আবার টিডি লিখব, টিডি। এখন ওই ঘরে কোনো কিচ্ছু নাই, কোনো ডেটা নাই। তো অনেক জায়গায় কিন্তু স্যাররা ব্যবহার করে বিআর, যে ঘরে কিছু থাকে না ওই ঘরে বিআর দিতে হয়। তুমি যদি কিছু না দাও তাও হবে, বিআর দিবা, বিআর দেওয়া ভালো। তাহলে আমরা এখানে কি লিখবো? টিডি লিখবো, টিডি ক্লোজ করে দিব। তাহলে আমাদের এই টিডির কাজও শেষ। এখন আমরা কি করব? টিআর ক্লোজ করে দিব। টিআর ক্লোজ মানে আমাদের পুরো টেবিল কাজ সম্পূর্ণ হয়ে গেছে, পুরো টেবিল করে ফেলছি। এখন আমরা কি করব? যা কিছু আমরা ওপেন করছিলাম সব কিছু একটা একটা করে ক্লোজ করব। তাহলে আমরা প্রথমে কি ওপেন করছিলাম চলো দেখি। প্রথমে কিন্তু আমরা এই যে সর্বশেষ যেটা আমরা ওপেন করছিলাম কি? টেবিল ক্লোজ করব, টেবিল। তারপরে কি করব? বডি। দেখছো বডি বানান ভুলে গেছি, বডি। তারপরে কি? এইচটিএমএল। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। বুঝছো? এইভাবেই তুমি এইচটিএমএল কোডিংটা করবা, নির্ভুল হবে এরকম ভাবে যদি করো। তারপরে দেখো, তারপরে কি আছে আমাদের? ঘ নাম্বারে বলছে হইলো দৃশ্যকল্পে একে উল্লেখিত সাইটটি সর্বসাধারণের ব্যবহার করা উপযোগী করা সম্ভব কিনা প্রয়োজনীয় ধাপগুলো বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এখানে আমরা কিন্তু উদ্দীপক পরে বুঝছিলাম এটা কিন্তু একটা হোস্টিং টপিক থেকে লিখতে বলা হয়েছে। এইচটিএমএল এর হোস্টিং কি জিনিস তোমরা কিন্তু জানো। হোস্টিং হইলো তুমি যে ওয়েবসাইটটা তৈরি করছো সেটা একটা সার্ভারের ভিতরে রাখা, সার্বক্ষণিক সার্ভারের ভিতরে ওয়েবসাইটটা চালু রাখা, যাতে সবাই ওয়েবসাইটটা ভিজিট করতে পারে। তো এটা কিনতে হয় সাধারণত। এটা কিভাবে খাতায় শুরু করবা? দেখো, উল্লেখিত দৃশ্যকল্পে একে উল্লেখিত সাইটটি সর্বসাধারণ ব্যবহার উপযোগী করা সম্ভব, এটা লেখা তুমি ব্যাখ্যা দেওয়া শুরু করবা। যে রহিম সাহেব ছিল, সেই রহিম সাহেবের যে ওয়েবসাইটটা তৈরি করছিল রহিম সাহেব, সেটা কিন্তু তার নিজস্ব কম্পিউটারের ভিতরে আছে সংরক্ষণ করা। তাই অন্য কেউ ইন্টারনেট ব্যবহার করে তার ওয়েবসাইটটা কি করতে পারবে না? দেখতে পারবে না। অন্য কেউ যদি ওয়েবসাইটটা দেখতে চায় তাহলে কি করতে হবে? তাকে এই ওয়েবসাইটটা ওয়েব সার্ভারে হোস্ট করতে হবে এবং একটি ডোমেইন নেম নির্ধারণ করতে হবে। কি করতে হবে স্যার? ডোমেইন নেম নির্ধারণ করতে হবে। ডোমেইন নেম এবং ওয়েব সার্ভারে হোস্ট করলে এই তোমার যে ওয়েবসাইটটা তুমি বানাইছো সেটা ওয়েব হোস্টিং সার্ভারে আপলোড করতে হবে। তুমি যখন হোস্টিং সার্ভারে আপলোড করবে ফাইলটা, তখন ডোমেইন নেমের সাহায্যে তুমি কি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা দেখতে পারবা। তারপর তুমি লিখবা নিজস্ব, নিচে ধাপগুলা বর্ণনা করা হলো। এই কথাগুলো একটু গুছায় লেখা, নিচে লিখবা ধাপগুলা বর্ণনা করা হলো। প্রথমে তোমাকে কি করতে হবে? ডোমেইন নেম নিবন্ধন। প্রথমে প্রতিষ্ঠানের জন্য একটি উন্মুক্ত ডোমেইন নেম নির্বাচন করতে হবে এবং ডোমেইন নেম সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে
সেটি নিবন্ধন করতে হবে। এটি ওয়েবসাইটের অনলাইনের ঠিকানা হিসাবে কাজ করে। তুমি যে ওয়েবসাইটটা তৈরি করছো সেটার একটা নাম দিতে হবে। যেমন ধরো তুমি দারাজে ঢুকো, ফেসবুকে ঢুকো, এগুলোর যে ওয়েবসাইটগুলো আছে গুগল থেকে, তুমি যখন ফেসবুক লেখো তোমার সামনে যেটা আসে সেটাকেই বলা হয় কি, নামটা দিয়ে যে সার্চ করলা সেটাই হলো আমাদের কি ডোমেইন নেম। তারপর দেখো ওয়েব হোস্টিং ক্রয়। ওয়েব হোস্টিং হইলো, আমি একটু সাধারণভাবে বুঝাই দিই, তুমি যে ওয়েবসাইটটা তৈরি করছো সেই ওয়েবসাইটটা সার্বক্ষণিক একটা ডিভাইসে চালু রাখতে হবে, না হলে অন্য কেউ যায় সেই জিনিসগুলো দেখতে পারবে না। তো যে ডিভাইসে চালু রাখা হবে, যেইখানে চালু রাখা হবে যেই মাধ্যমটা, সেটাকে বলা হয় ওয়েব হোস্টিং। ওয়েবসাইটে ফাইলগুলো HTML CSS ছবি ইত্যাদি ইন্টারনেটে সার্বক্ষণিক চালু রাখার জন্য একটি হোস্টিং পরিষেবা, ওয়েব হোস্টিং সার্ভিস কিনতে হবে। এটা টাকা দিয়ে কিনতে হবে। তোমরা যে সাধারণত ওয়েব পেজে ঢুইকা যে কোনো কিছু দেখো সেইগুলা কিন্তু হোস্ট করা থাকে, বুঝছো? প্রত্যেক মাসে ওই কোম্পানি থেকে হোস্টিং কোম্পানি কি করে, টাকা গ্রহণ করে। তো ওয়েব হোস্টিং হলো মূলত একটি সার্ভারের নির্দিষ্ট পরিমাণ জায়গা ভাড়া নেওয়া, প্রতি মাসে বা বছরে বছরে কি ভাড়াটা দিতে হয়। তারপরে দেখো 3 নম্বর অপশনে কি আছে, ওয়েবসাইট ফাইল আপলোড। তুমি যে ওয়েবসাইটটা তৈরি করছো সেটা কি সার্ভারের ভিতর কি ফাইলে আপলোড করতে হবে। দেখো জনাব রহিম তার কম্পিউটারে ডিজাইন করা ওয়েবসাইট সমস্ত ফাইল দৃশ্যকল্প 2 এর দেখানো ওয়েবসাইটের কাঠামো এবং বিষয়বস্তু সহ FTP ব্যবহার করে অথবা হোস্টিং কন্ট্রোল প্যানেল প্যানেলের মাধ্যমে হোস্ট সার্ভারে আপলোড করতে হবে। তুমি যে ওয়েবসাইটটা তৈরি করছো সেটা সব ফাইলগুলা হোস্টিং সার্ভারে আপলোড না করলে কিন্তু ফাইলগুলা সার্বক্ষণিক চালু থাকবে না, তো আপলোড করতে হবে। তারপরে সর্বশেষ যে কাজটা DNS কনফিগারেশন। DNS কনফিগারেশন হলো ডোমেইন নেম। তুমি যে ডোমেইন নেমটা দিছিলা, তোমার কোম্পানি যে নামটা দিছিলা, সেই কোম্পানির নামটা হোস্টিং সার্ভারের IP অ্যাড্রেসের সাথে তুমি যখন হোস্ট ফাইলগুলো আপলোড করবা, তোমার ওই আপলোড করার পরে তোমার কি হোস্টিংয়ে একটা IP অ্যাড্রেস দিবে, যে তুমি যে তোমাকে একটা নাম্বার দিবে, সেই নাম্বারের সাথে তোমার নামটা কি করতে হবে, কানেক্ট করতে হবে, বুঝছো? এটাকে বলা হয় DNS, ডোমেইন নেম সিস্টেম। ঠিক আছে, ডোমেইন নেম সিস্টেম কনফিগারেশন বলা হয় এটাকে। তুমি এটাকে অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করলে কি হবে, তুমি যখনই ডোমেইন নেম লিখে সার্চ করবা সাথে সাথে তোমার ওয়েবসাইটটা তোমাকে দেখাবে। ঠিক আছে, উপরের ধাপগুলো সম্পূর্ণ করলে জনাব রহিমের ওয়েবসাইট ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থান থেকে কি করা যাবে, ভিজিট করা যাবে। এইভাবে তুমি যদি একটু সাজায় গোছায় লেখো ইনশাল্লাহ পুরা মার্ক পাবা। তো তোমাদের যদি কোনো বোর্ডের সমস্যা থাকে তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আসসালামু আলাইকুম।